294 থেকে যদি 135টা আসন বাদ দেন, পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আসন আছে, সেখান থেকে যদি 135টা আসন বাদ দেন তাহলে কত হয়? না না, আপনাকে ক্যালকুলেটর বের করতে হবে না, হিসেবও করতে হবে না, আমি বলে দিচ্ছি। সংখ্যাটা হয় 159। এই 159 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে তৃণমূলের সাথে বিজেপি। রাজ্যে মানে সরকার করতে কত আসন দরকার? 148টা আসন। তার মানে বিজেপিকে 159টা আসনের মধ্যে 148টা আসন জিততে হবে যদি 26-এ তাদের সরকার গড়তে হয়। মানে 159টার মধ্যে 11টা আসন তাদের না জিতলেও চলবে। আর তৃণমূল রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আছে 135টা আসন। ধরে নেওয়া যেতেই পারে এই 135-এর মধ্যে অন্তত পক্ষে 132টা আসন তারা খুব খারাপ রেজাল্ট করলেও জিতবে। 135-এর মধ্যে 132 তারা জিতবেই। তাহলে সরকার করতে বাকি রইল কত? 16টা আসন। হিসেব কি দাঁড়ালো? বিজেপি সরকারে আসতে হলে তাদের প্রায় 90% আসনেই জিততে হবে, আর তৃণমূলকে সরকার করতে হলে মাত্র 10-12% আসনে জিততে হবে। শুভেন্দু যা শুরু করে দিয়েছেন বিগত কয়েক বছর ধরে, তাতে 135টা আসন যেটা সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে বিজেপি তৃতীয় স্থান পাবে কিনা বলে সন্দেহ হচ্ছে। আর বিগত বিধানসভার নিরিখে যদি আমি বিচার করি তাহলে দেখব এমন 10টা আসন বিজেপির কাছে আছে যেখানে তারা 5,000-এর কম ভোট পেয়ে কোনো রকমে টেনে টুনে জিতেছে। অবশ্য তৃণমূলেরও আছে 5,000-এর কম ভোটে জেতা বা কম মার্জিনে জেতা 20টা আসন, এরকম তৃণমূলের কাছেও আছে। তাই বিজেপির যেমন পাখির চোখ তৃণমূলের ওই 20টা আসনের দিকে, তেমনি তৃণমূলের ওই নজর কিন্তু বিজেপি ওই 5,000-এর কম ভোট পাওয়া 10টা আসনের দিকে। বিজেপি যতটা মোদী নির্ভর দল, তৃণমূলও ততটাই মমতা নির্ভর দল। যদিও গত নির্বাচনে মোদীর যে জনপ্রিয়তা ছিল বাংলা জুড়ে তা অনেকটাই কমে গিয়েছে, আর উল্টো দিকে মমতার জনপ্রিয়তার গ্রাফ কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তবুও ধরে নিচ্ছি যে বিজেপির হাতে এই মুহূর্তে থাকা যে 70 জন বিধায়ক আছে, তার সাথে তৃণমূলের ওই 5,000-এর কম ভোটে জেতা 20টা আসনের মধ্যে বিজেপি এবার 20টাই পেয়ে যাবে, এটা ধরে নিচ্ছি। তাহলেও সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 90। সরকার গড়বার জন্য যা দরকার তার থেকে প্রায় 77টি আসন দূরে থাকতে হচ্ছে বিজেপিকে। আর তৃণমূল যদি 5,000-এর কম ভোটে জেতা 10টা আসনের 10টার বিজেপির কাছ থেকে কেড়ে নিতে পারে, তাহলে তৃণমূলের বর্তমান বিধায়ক সংখ্যা যা আছে তার সাথে যোগ করলে সংখ্যাটা দাঁড়াবে 225-এ। মানে সরকার গড়বার জন্য জরুরি সংখ্যার চেয়েও 77টা বেশি আসন বেশি থাকছে তৃণমূলের কাছে। এরপর আসবো মূল আলোচনা। যে তথ্য পরিসংখ্যান দিলাম তাতে বুঝতেই পারছেন এবারের লড়াইটা কিন্তু একতরফা ভাবে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এখানেও আছে অনেকগুলো ফ্যাক্টর, আর সেই ফ্যাক্টরগুলোই নিয়ে আজকের এক্স ফ্যাক্টরে অনুষ্ঠান করতে এলাম। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আজকে আমরা তুল্যমূল্য বিচার করতে বসেছি বিজেপি এবং তৃণমূল এসআইআর হলে কাদের সুবিধে। এটা কিন্তু আমাদের সকলের জানা প্রয়োজন, অনেকে জানতেও চেয়েছেন আমাদের কাছে, এই নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য অনুরোধ করেছেন। তাই আমরা আজকে এক্স ফ্যাক্টরে আলোচনা করতে বসেছি যে এসআইআর করলে আদৌ কি পদ্মফুল ফুটবে পশ্চিমবাংলায়। আসুন আগে সরাসরি ক্রোনোলজিতে চলে যাই। রাজ্যে মোট আসন সংখ্যা 294, এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত আসন আছে 135টা, যার একটাও বিজেপি জিতবে না। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 159টা আসন।
বিজেপিকে 159টা আসনেই কিন্তু তৃণমূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ধরে নিচ্ছি ভাঙড় বা এরকম আরো 2-3টে আসন, 2টো আসন অন্তত, মানে টোটাল 3টে আসন সংখ্যালঘু আসন যেগুলো আছে তার মধ্যে থেকে আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস পেয়ে যাবে। এবং তৃণমূল 135-এর মধ্যে খুব খারাপ রেজাল্ট করলেও 132টা আসন তো পাবেই। আর সরকার করতে তাদের প্রয়োজন হবে হিন্দু অধ্যুষিত যে এলাকাগুলো আছে পশ্চিমবাংলায়, যেটা সবচেয়ে বেশি, মাত্র 16টা আসন। বুঝতে পারছেন, এবারের লড়াইটা তৃণমূলের জন্য যতটা সহজ, বিজেপির জন্য কিন্তু ততটাই কঠিন। 70 থেকে 148-এ পৌঁছতে বিজেপিকে অতিরিক্ত 78টি আসন পেতে হবে। আর তৃণমূল যদি এখনই 148 থেকে 67 আসনে এগিয়ে থাকে, তাহলে বুঝতে পারেন যে কি অবস্থা হতে পারে। তাই 67 আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে খোয়ানো মানে কোনো কারণ যেমন ঘটেনি, তেমনি বিজেপির পক্ষেও অতিরিক্ত 78টি আসন জেতাটার মতনও কোনো কারণ এখনো বিজেপি ঘটাতে পারেনি। তাই কলকাতা, দিল্লি, মানে এসব এখানকার যে মানে গদি মিডিয়া আর খান 5-6 ইউটিউব চ্যানেল যতই বিজেপির পক্ষে হাওয়া তোলার চেষ্টা করুক, আসলে সেটা শুধু হাওয়াই। এটা বুঝতে আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না। আপনাদেরকে বলি যে এই যে 135টা সংখ্যালঘু আসন কেন বাদ দিয়েছি, 135টা সংখ্যালঘু আসনে কেন বিজেপি একটা আসনও পাবে না, কারণ এক এবং একমাত্র শুভেন্দু। যতই শ্রমিক ভট্টাচার্য তিনি বহুত্ববাদের কথা বলুন না কেন, শুভেন্দু অধিকারী যেভাবে এক নাগাড়ে মুসলিমদের অসম্মান করে চলেছেন, তাদেরকে অপমান করে চলেছেন, কোনো মুসলিম মানে তার গায়ে যদি মুসলিমের সামান্যতম রক্ত থাকে, তিনি বিজেপিকে অন্তত ভোটটা দেবেন। এবং বর্তমানে বিজেপির মানে আভ্যন্তরীণ যা ক্যাচাল, দলের মধ্যে যে ক্যাচাল চলছে, এই গোষ্ঠী বনাম ওই গোষ্ঠী, আদি গোষ্ঠী বনাম তৎকাল বিজেপির মধ্যে যে ক্যাচাল, যে গন্ডগোল, তাতে এমন বহু মানে বিজেপির আসন বিগত বিধানসভায় তারা জিতেছিল যে এক গোষ্ঠীর লোক যদি সেখানে টিকিট পায়, তৃণমূলকে হারাতে কিন্তু খুব বেশি ঘাম ঝরাতে হবে না। বিজেপিরই অন্য গোষ্ঠী বসে গিয়ে বিজেপিকেই হারিয়ে দেবে, অথবা সেই গোষ্ঠীর বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে হারাবে। এই সমস্যাটা কিন্তু ভীষণ প্রকট হয়ে উঠেছে উত্তর বাংলায়, আসানসোলে, দুর্গাপুরে, খড়গপুর টাউনে। এখানে এই সমস্যাটা কিন্তু ব্যাপক। এমনিতেই জঙ্গলমহলে বিজেপির জনপ্রিয়তা ব্যাপকভাবে হারিয়েছে ঝাড়গ্রাম আর পুরুলিয়ায়। এই দুই জেলা থেকে দুজন বিধায়ককেও যদি জিতিয়ে আনতে হয় বিজেপিকে, বিস্তর কাঠখড় পোড়াতে হবে এবার। আর কলকাতার 200 কিলোমিটার যদি রেডিয়াস ধরেন, কলকাতার আশেপাশে 200 কিলোমিটার যদি একটা বৃত্ত করেন, তার মধ্যে বিজেপিকে আজকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, আগামী নির্বাচনের পরেও কিন্তু সেটা পাওয়া যাবে না। এবার বাকি রইল মতুয়া এবং রাজবংশী অধ্যুষিত অঞ্চল। আসামে রাজবংশীদের চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ইতিমধ্যেই আপনি আমি সকলেই দেখেছি। বিরাট বিশাল মশাল মিছিল নিয়ে তারা বিজেপি শাসিত হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগলে দিয়েছে। সেই মশালের যে উত্তাপ, আগুনের উত্তাপ, তা কিন্তু বাংলার রাজবংশীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। রাজবংশীদের যেমন অনাস্থা বিজেপির প্রতি জন্মেছে, তেমনি মতুয়ারাও কিন্তু ক্ষুব্ধ আজ পর্যন্ত বারবার প্রতিশ্রুতি দিয়েও তাদের নাগরিকত্ব না দেওয়ার কারণে। তাহলে কি তৃণমূল ড্যাং ড্যাং করে 250-র কাছাকাছি আসন পেয়ে জিতে যাবে? আগে না, এতটাও সহজ হবে না তৃণমূলের পক্ষে। ক্ষমতায় তৃণমূল ফিরবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ফিরবেই তারা, মানে যে কোনো অবস্থাতেই তারা জিতে যাবে। কিন্তু তৃণমূলের মধ্যেও কিন্তু একটা চোরা স্রোত বইছে নেতৃত্বের বিরুদ্ধে। এখন বলবো সে কথায়, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর।
বিজেপি তো নিশ্চিতভাবে হারবে পশ্চিমবঙ্গে। সরকার তারা হয়তো গড়তে পারবে না 26-এর নির্বাচনে। আর 26-এ যদি সরকার তারা গড়তে না পারে, বিজেপি যদি গড়তে না পারে, তাহলে আগামী আরো অন্তত 25-30 বছর তাদের অপেক্ষা করতে হবে বাংলার ক্ষমতার স্বাদ পেতে। কিন্তু এসআইআর হলে তৃণমূল কি খুব স্বস্তিতে থাকবে? সেই আলোচনা করব অনুষ্ঠানের একদম শেষের দিকে। তার আগে তৃণমূলের অন্দরে চলা যে চোরা স্রোত, সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি। দেখুন, তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে নিচু তলায় কিন্তু ক্ষোভ জন্মেছে। নেতৃত্বের উন্নাসিকতা বা তাদের দাম্ভিকতা, এটা কিন্তু পীড়া দিচ্ছে তৃণমূলের কর্মীদের। এবং তৃণমূলেও আদি 90-এর একখানা লড়াই, চাপা লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে খুব নিয়ন্ত্রণ করে রাখেন বলে হয়তো সেটা প্রকাশ্যে আসছে না, কিন্তু একটা চাপা লড়াই চলছে। অল্প বয়সী তৃণমূলদের সাথে যারা আদি তৃণমূল, অনেক দিন ধরে তৃণমূল করছেন, তাদের মধ্যে একটা লড়াই চলছে। কারা টিকিট পাবে? টিকিট তো ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, কিন্তু যারা টিকিট পাবেন না, তারা কি সকলেই তৃণমূলের পক্ষে হয়ে কাজ করবেন? না, এরকমটাও কিন্তু মনে হচ্ছে না। অনেকেই কিন্তু বসে যাওয়ার মতন সিদ্ধান্ত নিতে চাইছেন। অনেকেই কিন্তু এই যে ধরুন শিক্ষা দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, আরজি করের ঘটনা ইত্যাদি ইত্যাদিতে অনেকেই কিন্তু তৃণমূল সরকারের প্রতি তৃণমূলের সমর্থক হয়েও তারা বিরক্ত, তারাও মুখ ফেরাতে পারেন। তার তৃণমূলের জয়টা যে খুব সহজ হয়ে যাবে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। লড়াই তাদের প্রত্যেক আসনেই করতে হবে। 294টার মধ্যে 294 আসনে তাদের লড়াইয়ের মধ্যে থাকতে হবে। গা ছাড়া মনোভাব দিলে কিন্তু সেই সুযোগটা তৃণমূল বিরোধী দলগুলো নিয়ে নেবেই। এবার আসবো আপনাদেরকে বলতে যে এসআইআর হলে তৃণমূলের লাভ না বিজেপির লাভ, এটাই তো মোক্ষম প্রশ্ন। এসআইআর হলে কি হবে? বেশ কিছু ভোটারের নাম বাদ যাবে। বলা হচ্ছে 1 থেকে 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে। কাদের নাম বাদ যাবে? যাদের আধার কার্ডটুকুও নেই। এবার আপনি বলবেন পশ্চিমবাংলায় কাদের আধার কার্ড নেই? পশ্চিমবাংলায় আধার কার্ড বেশিরভাগ তাদেরই নেই যারা ধরুন বাংলাদেশ থেকে সদ্য এসেছেন, 1-2 বছরের মধ্যে আধার কার্ড করে উঠতে পারেননি, এরকম লোকেরই নাম বাদ যাবে। সেই সংখ্যাটা 1 কোটির কাছাকাছি হতে পারে, নাও হতে পারে। বিজেপির তরফ থেকে 1-1.5 কোটি বলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা নাও হতে পারে। বিহারে যে ভুল নির্বাচন কমিশন করেছে, পশ্চিমবাংলায় তারা কিন্তু অনেক দেখে শুনে তাদের পদক্ষেপগুলো ফেলবে। বিহারের মতন ভুল তারা করবে না। ওই লপ্তে একসাথে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেওয়া, দলিতদের নাম বাদ দেওয়া, গরিবদের নাম বাদ দেওয়া, যাতে তারা পরবর্তীকালে এসে দরখাস্তটুকু না করতে পারেন, সেই রকম কিন্তু কাজ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অন্তত করবে না। এবার পশ্চিমবঙ্গে আধার কার্ড কাদের নেই, ভোটার কার্ড কাদের নেই, ভোটার লিস্টের নাম কাদের নেই, ভোটার লিস্টে নাম আছে আধার কার্ড নেই, এরকম কারা? এটা বেশিরভাগই হচ্ছে রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের লোক। এবং রাজবংশী এবং মতুয়ারা কিন্তু বিজেপির পক্ষেই ভোট দিয়ে এসেছেন এতদিন। অর্থাৎ এসআইআর করলে তৃণমূলের ভোট বাক্সে টান পড়বে আর বিজেপির ভোট বাক্স ফুলে পেঁপে উপচে পড়বে, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই, বরং উল্টোটাই হতে পারে। কারণ তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা মোটামুটি ফিক্সড। ধরুন মুসলিম ভোট ব্যাংক আছে 135টা আসনে, শুরুতেই বললাম। এই যে 135টা আসনে যে মুসলিমরা আছেন, তাদের মধ্যে আপনি যদি দূরবীন দিয়েও খোঁজেন, আতশকাচ নিয়েও খোঁজেন, আপনি মেরে কেটে 8% মুসলিম এমন পাবেন না যারা বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে বেশিরভাগই হিন্দু এসেছেন, মুসলিমরা আসেননি। 99.99% হিন্দুরাই বাংলাদেশ থেকে এসেছেন, খুব কম মুসলিম এদেশে এসেছেন। এটা হচ্ছে বাস্তবতা। আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, সেটাই দেখতে পাবেন। ফলে এই যে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটটা বিজেপির পাওয়ার কথা ছিল। সেই ভোটটা কিন্তু এসআইআর করলে যদি আধার কার্ড না দেখাতে পারে তারা, তাহলে কিন্তু হিন্দুদের ভোটটাই কাটা যাবে, যারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তার এই এসআইআর করে বিজেপিকে পশ্চিমবাংলায় অন্তত লাভবান করা যাবে না। আর বলা হচ্ছে না যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বাংলাদেশি আর মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গারা ভারতে ঢুকে পড়েছে। নিশ্চয়ই কিছু ঢুকে পড়েছে, অস্বীকার করার জায়গা নেই। তারা শুধু পশ্চিমবাংলায় রয়েছে এমনও কোনো ব্যাপার নেই। দিল্লিতে তো কেন্দ্রীয় সরকার রোহিঙ্গাদের জন্য আবাসন পর্যন্ত বানিয়ে দিয়েছে, তাদের থাকার জন্য বাড়ি পর্যন্ত বানিয়ে দিয়েছে। তো এই রকম অবস্থায় পশ্চিমবাংলায় রোহিঙ্গা কত ঢুকেছে এর কোনো হিসেব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নেই।
বা বিহারে যাদেরকে বলা হয়েছিল যে রোহিঙ্গা ভোট বাদ চলে যাবে, এখনো পর্যন্ত যে কজন লোকের নাম বাদ গেছে তার মধ্যে একজনও রোহিঙ্গার নাম বা একজনও রোহিঙ্গাকে আইডেন্টিফাই করতে পারেনি নির্বাচন কমিশন। তার মানে বুঝতে পারছেন যে রোহিঙ্গাটা শুধু আমাদেরকে আইওয়াশ করা, রোহিঙ্গা দেখিয়ে আমাদেরকে ভয় দেখানো, দেশের মানুষকে ভয় দেখানো, দেখো লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে এবং এই রোহিঙ্গারা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে নষ্ট করে দেবে। আসলে সারা পৃথিবীতে রোহিঙ্গা আছেই 17 লক্ষ। এটা আমার কথা না, ইউনাইটেড নেশনের কথা। ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গা আছে 17 লক্ষ। তার মধ্যে কত লক্ষ লোক মায়ানমার থেকে পালিয়েছে? 10 লক্ষ, এর বেশি তো সম্ভব না। আর এই 10 লক্ষ লোক পালিয়ে শুধু ভারতবর্ষে এসে সেটাও তো না, কিছু লোক বাংলাদেশে রয়ে গেছে, বাংলাদেশে আছে কিছু রোহিঙ্গা, কিছু মালয়েশিয়াতে চলে গেছে। এরকম ভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের ওপর অত্যাচার হচ্ছিল। ভারতবর্ষে মেরে কেটে হয়তো 1 থেকে 1.5 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে। এই 1 থেকে 1.5 লক্ষ রোহিঙ্গা ঢুকে হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অপদার্থতায়, কারণ বর্ডারটা তাদের পাহারা দেওয়ার কথা ছিল, তারা ঠিকঠাক করে পাহারা দেননি, তাই এই 1-1.5 লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে। আর এই 1-1.5 লক্ষের মধ্যে রোহিঙ্গারা কিন্তু পশ্চিমবাংলাতেই আছেন এমন কোনো কথা না। এরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং ভিড়ে মিশে গিয়েছে। ফলে আলাদা করে রোহিঙ্গাকে আইডেন্টিফাই করা যাবে না। আর পশ্চিমবাংলাতেও যদি আইডেন্টিফাই করা যায় তাহলেও কিন্তু সেই সংখ্যাটা ওই মেরে কেটে 20-25 হাজারের বেশি হবে না। অর্থাৎ যেটা বলা হচ্ছে না যে পশ্চিমবঙ্গে এসআইআর হলেই 1 কোটি লোকের নাম, 1.5 কোটি লোকের নাম বাদ চলে যাবে, তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে, আজ্ঞে না, এটা হচ্ছে না। প্রথমত 1-1.5 কোটি লোকের নাম বাদই যাবে না। প্রথমে হয়তো নির্বাচন কমিশন যেটা করেছে বিহারে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, তারা হয়তো এরকম 50-60 লাখ লোকের নাম বাদ দেবে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ, যাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হবে তারা গিয়ে আবার ফর্ম ফিল আপ করে আধার কার্ড জমা দিয়ে নাম তুলে নেবে। সেই সংখ্যাটাও কিন্তু 25-30 লাখ হবে। তার মানে কি, পশ্চিমবাংলায় যদি এসআইআর হয়ও ওই 25-30 লাখের বেশি নাম বাদ যাবে না। আর এই 25-30 লাখ কারা হবে? যারা সদ্য বাংলাদেশ থেকে এসেছে, অর্থাৎ এই 2-1 বছরের মধ্যে এসেছেন, আধার কার্ড বানিয়ে উঠতে পারেননি। এরা কারা? এরা হচ্ছেন মতুয়া এবং রাজবংশী। আর মতুয়া রাজবংশীরা কাদেরকে ভোট দেন? বিজেপিকে। তাই আখেরে এসআইআর করলে পশ্চিমবাংলায় বিজেপির লাভ তো দূরের কথা, বিজেপির লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি। আর আগেই বললাম যে পশ্চিমবাংলায় মানে তৃণমূল চেষ্টা করলেও ক্ষমতা থেকে সরবে না। তৃণমূল যদি চায় আমরা হেরে যাব, সেটাও হবে না। কারণ পশ্চিমবাংলার মানুষ মূলত, যারা বাঙালি মানুষ, বাংলায় যারা কথা বলেন, বাংলায় যাদের সংস্কৃতি, তারা মূলত অ্যান্টি বিজেপি। অ্যান্টি বিজেপি মানে তারা বিজেপিকে চায় না, তাই তারা পশ্চিমবাংলায় আসতে পারছেন না। তা না হলে ধরুন যদি সব হিন্দুরাই বিজেপি হতো, তাহলে তো এখানে 65% হিন্দু আছে, তাহলে 65% হিন্দুই বিজেপিকে ভোট দিত। বিজেপি কেন 38% ভোট পায়? তার মানে এই যে 65% হিন্দু আছে, তাদের অর্ধেকই বিজেপিকে ভোট দেয় না। আর যে অর্ধেক ভোট দেয় তার মধ্যে 22.5% তো বামেদের ভোট। সেই বামেদের ভোটটা এবার কিন্তু কিছুটা বামে ফিরবে, সেটা 4 থেকে 5% ফিরলেও ফিরতে পারে। যদি 4% ফেরে তাহলেও কিন্তু বিজেপির ভোট কমে গিয়ে দাঁড়িয়ে যাবে ওই আপনার 36% বা 33%। অর্থাৎ বিজেপির ভোট এবার কমতে চলেছেই। কোনো অঙ্কে বিজেপি ভোট বাড়াতে পারবে না। তারা বলছে না যে হিন্দুদের 5% ভোট পেলেই আমরা ক্ষমতায় এসে যাব। হিন্দুদের 5% ভোট তো দূরের কথা, হিন্দুদের 5% ভোট বিজেপি খোয়াতে চলেছে। যে হিন্দুরা কমিউনিস্ট হিন্দুরা, তারা বিজেপিকে ভোট দিয়েছিল এই আশায় যে বিজেপিকে দিয়ে আগে রাম পরে বাম, আগে বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরাই, তারপরে বিজেপির কাছ থেকে ক্ষমতা নেব, এই ফর্মুলাতেই তো তারা বিজেপিকে ভোট দিয়েছিল। সেই মানুষগুলো আশাহত হয়েছেন, তারা বুঝতে পারছেন এই শুভেন্দুকে দিয়ে বা এই সুকান্ত মজুমদারকে দিয়ে বা এই শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তন আনা যাবে না। পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে গেলে বিজেপির দরকার আরো একটা মমতা ব্যানার্জি, মানে মমতা ব্যানার্জির মতন স্ট্রিট ফাইটার আরো একজন দরকার, যিনি মাটি থেকে উঠে এসেছেন। বিজেপিতে সেরকম লোকজন নেই বিজেপিতে। ফলে বিজেপি মানে 170টা আসন পাবে, 177টা আসন পাবে, এই যে গালগপ্প ছড়ানো হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে গদি মিডিয়া, খান 5-6 ইউটিউব চ্যানেলে, এটা গালগপ্পই। আমরা তো সমীক্ষা করছি, আমরা রাস্তাঘাটে নামছি, আমরা লোকের সাথে কথা বলছি, আমরা বুঝতে পারছি যে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে।
ক্ষোভটা হওয়ার কথা ছিল তৃণমূলের বিরুদ্ধে, কারণ তৃণমূল এখানে 15 বছর ধরে প্রায় ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়া ওঠা উচিত ছিল, কিন্তু এই প্রতিষ্ঠান বিরোধিতাটা চলে গেছে বিজেপির দিকে। কারণ তৃণমূল এটা এস্টাবলিশ করে দিয়েছে যে কেন্দ্রীয় সরকার আমাদের জিএসটি দিচ্ছে না, আটকে রেখেছে, আমাদের আবাস যোজনার টাকা আটকে রেখেছে, আমাদের সড়ক যোজনার টাকা আটকে রেখেছে, আমাদের 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এটা বলার পেছনে এই শুভেন্দুদেরও কিন্তু ইন্ধন আছে। শুভেন্দুরা মুখ ঠুকে বলেছেন, হ্যাঁ আমরা বলেছি এই টাকা যেন না দেওয়া হয়। আসলে মানুষকে টাকা যাতে না দেওয়া হয় তার জন্য শুভেন্দুরা দিল্লিতে গিয়ে দরবার পর্যন্ত করেছে। ফলে মানুষ যতটা তৃণমূলের বিরুদ্ধে খেপেছে তার থেকে অনেক বেশি খেপে গিয়েছে শুভেন্দুদের বিরুদ্ধে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোকটা কি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বা 100 দিনের কাজের টাকা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকে সেই টাকাটা মানুষকে দিয়ে দিয়েছেন। ফলে মানুষকে তারা এটা বোঝাতেও সক্ষম হয়েছেন, দেখো কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয়নি ঠিকই, কিন্তু আমরা আমাদের থেকে তোমাদেরকে কেন্দ্রীয় সরকারের হয়ে টাকাটা দিয়ে দিলাম। তার মানে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখছে, সাধারণ মানুষের টাকা, আর তৃণমূল সাধারণ মানুষের টাকা নিজের তহবিল থেকে দিচ্ছে। এইটা কিন্তু তৃণমূল এস্টাবলিশ করতে পেরেছে সারা রাজ্যে। ফলে প্রান্তিক মানুষদের মধ্যে বড় পরিবর্তন বিজেপি আনবে এটা ভাবাটাই একেবারে অন্যায়, বিজেপির পক্ষেও অন্যায়। বিজেপি যে নেতারা ভাবছেন আগের বারের মতন মন্ত্রিসভা পর্যন্ত গঠন হয়ে গিয়েছিল, সেরকম যারা ভাবছেন তারা কিন্তু খেয়ালি পোলাও পাকাচ্ছেন। তাদের এই এইসব গালগপ্পে যারা বিশ্বাস করছেন তারাও বা বিশ্বাস করছেন বা আপনাদের বিশ্বাস করতে বাধ্য করছেন বা আপনাদের বোঝাচ্ছেন যে বিজেপি 177টা পেয়ে ক্ষমতায় আসছেই, কোনো অঙ্কে আসছে না, কোনো অঙ্কে আসছে না। 135টা আসন তো সংখ্যালঘু অধ্যুষিত, একটা আসনও সেখান থেকে পাবে না। আর বাকি রইল কত? 159টা আসন। 159টা আসনের মধ্যে 177 আসনে বিজেপির পক্ষে জেতা কি সম্ভব? এসব গপ্প নয়। এই গপ্পে যারা বিশ্বাস করেন তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুন। আমরা বলছি বিজেপি 50টাও পাবে না, 50 থেকে 52টার বেশি পাবেই না। আমরা এখনই বলে দিচ্ছি, যত দিন যাবে এর সংখ্যাটা আরো কমবে, বাড়বে না। আমরা গত শনিবার দেখিয়েছি না আপনাদের যে বিজেপি যে 77টা আসন জিতেছিল সেখান থেকে এমনিতেই উপনির্বাচনগুলোতে হেরে 70টা হয়েছে। সেই 70টার মধ্যেও বিজেপি পেতে চলেছে মাত্র 39টা আসন। বুঝতে পারছেন যে যে 70টা তাদের বিধায়ক আছে সেখান থেকেও তারা জিতবে মাত্র 39টা। এইরকম একটা পর্যায়ে আছে। সংখ্যাটা 5টা 6টা এদিক ওদিক হতে পারে, কিন্তু কাছাকাছি এরকম হবে। ফলে বিজেপি ক্ষমতায় আসছে, এই হাওয়া যারা তুলছেন সেই হাওয়া আপনারা হাওয়া তুলুন। বাংলার মানুষ এই হাওয়াতে কিন্তু গা ভাসাচ্ছেন না, অন্তত 26-এর নির্বাচনে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আরও একবার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।